রাউন্ড রবিন সিপিইউ স্কেজুলিং অ্যালগোরিদমগুলোর মধ্যে অন্যতম একটা অ্যালগোরিদম। সো এখন আমরা রাউন্ড রবিন অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিসকাস করব। রাউন্ড রবিন অ্যালগোরিদমে ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম, that is usually 10 to 100 milliseconds, and after this time has elapsed, the process is preempted and added to the end of the ready queue. তো আনলাইক আদার অ্যালগোরিদমস, রাউন্ড রবিনের স্পেশালিটি হচ্ছে একটা স্পেসিফিক টাইম ইউনিট থাকবে যেটাকে আমরা বলি টাইম কোয়ান্টাম। সো এটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম। সো প্রত্যেকটা প্রসেস এই কোয়ান্টাম অ্যামাউন্ট অফ টাইম সিপিইউ পাবে ফর এক্সিকিউশন, এবং এটা রাউন্ড ওয়েতে রাউন্ডলি কাজ করবে, মানে প্রত্যেকটা প্রসেসই বাই টার্নস পিরিয়ডিক্যালি সিপিইউকে পাবে ফর এক্সিকিউশন। এবং যখন একবার সে সিপিইউতে যাবে একটা প্রসেস, সে কিউ পরিমাণ টাইম ওখানে স্পেন্ড করবে, সিপিইউটাকে ইউজ করবে, তারপরে সে সিপিইউ থেকে বের হয়ে আবার রেডি কিউর সবার শেষে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে একটা সার্কুলার বা সাইকেল চলতে থাকবে রাউন্ড রবিন অ্যালগোরিদমে। তো এটা সুবিধাটা কি, যে ইফ দেয়ার আর এন প্রসেস ইন দ্য রেডি কিউ অ্যান্ড দ্য টাইম কোয়ান্টাম ইজ কিউ, then each process gets 1 by n of the CPU time in chunks of at most q time units at once. মানে যদি আমার n সংখ্যক প্রসেস থাকে তাহলে প্রত্যেকটা প্রসেস 1 by n সংখ্যক CPU টাইম পাচ্ছে, এবং একবারে সে হাইয়েস্ট কিউ অ্যামাউন্ট অফ টাইম CPU ইউজ করতে পারতেছে। তাহলে কি হবে, তাহলে যে ব্যাপারটা হচ্ছে নো প্রসেস ওয়েটস মোর দেন n-1 into q টাইম। মানে এখানে যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইমটা কমানো হচ্ছে, কারণ একটা প্রসেস যখন কাজ করে বের হয়ে গেল সে কিন্তু আবার সিপিইউতে ফেরত আসবে কতক্ষণ পরে, আর বাকি যে n-1 সংখ্যক প্রসেস আছে ওদের কাজ শেষ হয়ে গেলে বা ওদের টার্ন শেষ হয়ে গেলে সে আবার সিপিইউতে আসবে। তো হাইয়েস্ট কি পরিমাণ টাইম তাকে ওয়েট করতে হতে পারে, যে n-1 ইন্টু কিউ, এই পরিমাণ টাইম তাকে ওয়েট করতে হতে পারে, এর বেশি কখনোই একটা প্রসেসকে ওয়েট করতে হবে না। সো স্টারভেশনের যে প্রবলেমটা হয়, যে প্রায়োরিটি স্কেডিউলিং আমরা দেখেছিলাম, সো সেই স্টারভেশন প্রবলেমটা আর এই অ্যালগোরিদমে থাকবে না। টাইমার ইন্টারাপ্টস এভরি কোয়ান্টাম, সো স্কেডিউল নেক্সট প্রসেস। মানে প্রত্যেকটা কোয়ান্টাম পরপরই ইন্টারাপ্ট হবে। ইন্টারাপ্ট কেন হবে, যে এক্সিস্টিং প্রসেসটা সিপিইউ থেকে চলে যাবে অ্যান্ড নেক্সট যে প্রসেসটা আছে সে সিপিইউতে আসবে। তো এখানে দেখাচ্ছে যে কিউ ইজ দ্য ভ্যারিয়েবল। এখানে কিউ হচ্ছে টাইম কোয়ান্টাম। কিউ যদি অনেক বড় হয়, টাইম কোয়ান্টামের সংখ্যা যদি অনেক বড় হয় বা টাইম স্লটের সংখ্যা পরিমাণ যদি অনেক বড় হয়, তাহলে এটা আসলে একটা ফিফো অ্যালগোরিদমের মতো কাজ করবে। আর যদি কিউ এর ভ্যালু অনেক কম হয় বা টাইম স্লটের পরিমাণ অনেক কম হয়, তাহলে কনটেক্সট সুইচের সংখ্যা বেশি হবে। আমরা জানি কনটেক্সট সুইচ বেশি হলে ওভারহেড বেড়ে যায়। সো কিউ এর ভ্যালু একটা অপটিমাল একটা ভ্যালু রাখা উচিত, যেটা অনেক বেশি বড়ও হবে না এবং অনেক বেশি ছোটও হবে না। সো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে এক্সাম্পলের টাইম কোয়ান্টাম হচ্ছে 4। সো দ্যাট মিনস একটা প্রসেস যখন সিপিইউতে যাবে সে 4 কোয়ান্টাম বা 4 বার্স্ট সাইকেলের বেশি সে থাকতে পারবে না। আচ্ছা, তাহলে এখন দেখি আমার প্রসেসটা কিভাবে, স্কেজুলিং কিভাবে হচ্ছে প্রসেসগুলোর জন্য। সো এখানে 3টা প্রসেসের এক্সাম্পল দেওয়া আছে, P1, P2, P3, এবং প্রত্যেকটা বার্স্ট টাইম দেওয়া আছে, অ্যান্ড প্রত্যেকটার অ্যারাইভাল টাইম যেহেতু দেওয়া নেই আমরা ধরে নেব বাই ডিফল্ট 0। সো রাউন্ড রবিন কিভাবে কাজ করবে, এটা হচ্ছে অনেকটা সিকোয়েন্সিয়ালি যাবে, যে সিকোয়েন্সে প্রসেসগুলো আছে সেই সিকোয়েন্সে সাইকেলটা স্টার্ট হবে। প্রথমে P1 আছে, সো P1 আসলো, P1 এর বার্স্ট টাইম কত দেখবে, সেটা যতই হোক না কেন সে 4 এর বেশি থাকতে পারবে না। যখন 4 টাইম লাইনে যখন 4 বার্স্ট সাইকেল কমপ্লিট হয়ে যাবে, P1 অটোমেটিক্যালি আবার রেডি কিউতে ফেরত আসবে। নেক্সট তাহলে কোন প্রসেসটা এখানে আসবে, P2। সো P2 এসে সেও ম্যাক্সিমাম 4 বার্স্ট সাইকেল থাকতে পারবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি P1 এর 4 বার্স্ট সাইকেল দরকার নাই, ওর জাস্ট 3 বার্স্ট সাইকেল দরকার। সো সে 3 পর্যন্ত এক্সিকিউট করে সে চলে যাবে। সো P2 ইজ কমপ্লিট। দেন কি আসবে, দেন হচ্ছে
P3 আসবে। সো সেম গোজ ফর P3, ওরও 4 বার্স্ট সাইকেলের দরকার হয় না, 3 বার্স্ট সাইকেলের মধ্যেই তার কাজ শেষ হয়ে যায়। এরপরে আমার সিস্টেমে কিন্তু আর কেউ নাই, P1ই আছে। সো P1ই বারবার ফার্স্ট 4 বার্স্ট সাইকেল করে করে তার এক্সিকিউশন শেষ করবে। সো এখানে যদি এখন আমরা দেখি ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা দেখি P1 এর ওয়েটিং টাইম কত। P1 ফার্স্টে স্টার্ট হয়েছিল 0-তে এবং P1 অ্যারাইভ করেছিল 0-তে, তারপর P1 রেডি কিউতে ব্যাক করে এবং সে কিছুক্ষণ ওয়েট করে। কতক্ষণ ওয়েট করে? এই সময়টুকু কত? +10 - 4, সো দ্যাট ইজ 6। এরপর আর P1কে ওয়েট করতে হয় নাই। P2 দেখি, P2 স্টার্ট হয়েছে 4-এ আর P2 এসেছিল 0-তে, সো P2 এর ওয়েটিং টাইম 4। P3 স্টার্ট করেছে 7-এ এবং P3 এসেছিল 0-তে, সো P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 7। সো আমরা যদি তিনটাকে অ্যাড করি তাহলে আমরা দেখতে পাই অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 5.66। সো আমরা যদি এটাকে SJF এর সাথে কম্পেয়ার করি, হয়তো আমরা দেখতে পাবো যে SJF এ হয়তো আমরা কম ওয়েটিং টাইম পেতে পারতাম, বাট ইন দ্যাট কেস কোনো একটা প্রসেসকে অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগতো। বাট ইন টার্মস অফ রেসপন্স, রাউন্ড রবিন শর্টেস্ট জব ফার্স্ট বা SJF এর চাইতে ভালো পারফর্ম করে। সো এখানে আমরা আগে যেটা বলেছিলাম যে কোয়ান্টাম শুড বি লার্জ কম্পেয়ার টু কনটেক্সট সুইচ টাইম, অ্যান্ড কোয়ান্টাম ইউজুয়ালি ইজ 10 মিলিসেকেন্ড টু 100 মিলিসেকেন্ড। আর কনটেক্সট সুইচ আমরা অলওয়েজ এমন রাখার চেষ্টা করব যাতে 10টার কম কনটেক্সট সুইচ হয় পার সেকেন্ডে। সো এই ইনফরমেশনগুলো কেন দেওয়া হলো? এই ইনফরমেশনগুলো দেওয়া হলো এই টাইমটা ফিক্স করার জন্য যে আমার কিউ এর ভ্যালু কত হবে, কত হলে আমার সিস্টেমে আমি অপটিমাল বা সবচেয়ে বেস্ট পারফরম্যান্স পাবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টাইম কোয়ান্টামের সাথে কনটেক্সট সুইচের রিলেশনটা কি। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রসেস টাইম হচ্ছে 10, এখানে আমরা যদি কোয়ান্টামের সাইজ যদি 12 থাকতো তাহলে এই প্রসেসটার কয়টা কনটেক্সট সুইচ হতো? 0 সংখ্যক কনটেক্সট সুইচ হতো, কারণ প্রসেসের দরকার 10 বার্স্ট, বাট কোয়ান্টাম সাইজ 12 ওটার মধ্যে ফিট হয়ে যাচ্ছে, তার কনটেক্সট সুইচ হচ্ছে না। বাট যদি কোয়ান্টাম সাইজটা আমার 6 হতো তাহলে আমার এই 10 বার্স্ট সাইকেল ফিল আপ করতে আমার একবার কনটেক্সট সুইচ করা লাগতো। একবার কনটেক্সট সুইচ করার মানে কি, যে প্রসেসটা একবার সিপিইউ থেকে রেডি কিউতে যাবে, দেন হচ্ছে আবার রেডি কিউ থেকে সিপিইউতে আসবে। এটা এই ঘটনাটা একবার ঘটবে। যদি আমার কোয়ান্টাম সাইজ 1 হতো তাহলে আমার কয়টা কনটেক্সট সুইচ হতো? 9টা কনটেক্সট সুইচ হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টামের সাইজ যত ছোট হচ্ছে নাম্বার অফ কনটেক্সট সুইচ বাড়ছে, আবার কোয়ান্টামের সংখ্যা বা কোয়ান্টামের সাইজ যদি বড় হয় নাম্বার অফ কনটেক্সট সুইচ কমছে। বাট কোয়ান্টামের সাইজ বড় করলে আমার অ্যালগোরিদমটা ফিফো অ্যালগোরিদমের মতো হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটা মিনিমাল একটা পজিশনে থাকতে হয় বা একটা অপটিমাল পজিশনে থাকতে হয় যে কোনটাকে আমরা কোয়ান্টামের ভ্যালু হিসেবে অ্যাসাইন করব। সো এখানে আরেকটা জিনিস দেখার বিষয় যে হচ্ছে যদি ডিফারেন্ট কোয়ান্টাম সাইজ আমরা ইউজ করি তাহলে আমার অ্যালগোরিদমগুলো বা পুরো সবগুলো প্রসেস কমপ্লিট হতে কি পরিমাণ টাইম লাগছে। সো এখানে আমরা একটা সিনারিও দেখতে পাচ্ছি যে P1 এ 6 বার্স্ট দরকার, P2 এ 3 বার্স্ট, P3 এর 1 বার্স্ট দরকার, P4 এর 7 বার্স্ট দরকার। তো এই অ্যালগোরিদমটাকে যদি আমরা এই প্রসেসগুলোকে যদি আমরা রাউন্ড রবিন অ্যালগোরিদম ফলো করে স্কেজুলিং করতে চাই তাহলে আমরা ডিফারেন্ট কোয়ান্টাম ফলো করতে পারি। কোয়ান্টাম সাইজ 1, 2, 3, 4, 5, 6, 7 ডিফারেন্ট কোয়ান্টাম সাইজ ফলো করতে পারি এবং প্রত্যেকটা কোয়ান্টাম সাইজের জন্য টার্ন অ্যারাউন্ড টাইমগুলো আমরা ক্যালকুলেট করলাম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করলাম। সো আমরা ক্যালকুলেট করে যেটা দেখতে পাচ্ছি যে কোয়ান্টাম সাইজ যদি 6 আর 7 হয় তাহলে হচ্ছে আমরা সবচেয়ে লোয়েস্ট টার্ন অ্যারাউন্ড টাইম পাচ্ছি। তো এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? আমরা যদি এখানে প্রসেসগুলোর বার্স্ট টাইম দেখি যে 677 হচ্ছে এমন একটা নাম্বার যেটা ইজ গ্রেটার অর ইকুয়াল 80% অফ দ্য বার্স্ট সাইকেলস। সো এই জন্যই বলা থাকে যে একটা রুল বলতে এটা হচ্ছে নট হার্ড অ্যান্ড ফাস্ট রুল বাট একটা প্র্যাকটিস যে 80% of the CPU burst
should be shorter than the quantum, যে এখানে যতগুলো CPU burst আছে তার 80% should be less than Q. সো আমরা যদি এখানে দেখি 6 এবং 7 ফলো করলে এখানের মধ্যে মোটামুটি অ্যারাউন্ড 80% কোয়ান্টাম টাইমগুলো CPU বার্স্ট টাইমগুলো কিউ এর চাইতে ছোট হয়, এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি আসলেই কিউ এর ভ্যালু যদি আমরা ওরকম নেই তাহলে আমার পারফরমেন্স অনেক ভালো হয়, খুব তাড়াতাড়ি আমার প্রসেসগুলো এক্সিকিউট করে। সো দিস ইজ দ্য রুল দ্যাট উই শুড ফলো।